মানে আগুন যখন লেগে যায় তখন অত সহজে আগুন থামে না। একটা বাড়িতে আগুন যদি লেগে যায় আগুনটা থামানো যায়। আপনি তো দেশের বাইরে থাকেন, আমরা প্রায় দেখি অস্ট্রেলিয়ায়, কিন্তু অস্ট্রেলিয়ায়, তারপর আমরা ক্যালিফোর্নিয়ায় দেখেছি যে যখন আগুন লেগেছে সে আগুন কিন্তু সহজে থামানো যায়নি, মানে মানে পুরো অঞ্চল পুরে ছাই হয়ে গেছে। তো বাংলাদেশে যে আগুন লেগেছে এখন, সেই আগুন, সেই বারুদ এরকম এভাবে থামবে না, কারণ আমরা তো মরতে শিখে গেছি। আমরা যখন জেনে গেছি, তিনি আমাদেরকে, অবৈধ অসাংবিধানিক সরকার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা বেঁচে থাকলেও বিপদ, তোমরা মৃত্যুবরণ করলেও তোমাদেরকে আমরা কবরে শান্তি দিব না। তিনি তার সমস্ত দৌরাত্ম্য কতদূর যেতে পারে, নামতে পারে দেখানো শেষ। এখন ভয় তো তাহলে শেষ, আমি বেঁচে থাকলেও মরবো, আমি মৃত্যুবরণ করলেও আমি মরবো। তো মানুষ তো একবার মরে, ইউনূস হয়তো 3 বার মারতে পারে একটা মানুষকে, কিন্তু মানুষ তো আসলে একবার মরে। তো আমরা যেহেতু একবার মরতে শিখে গেছি, একবার মৃত্যু দেখে ফেলেছি, এখন উনি কতজনকে মারবে? মিছিল বড় হবে, মিছিল থামবে না। এবং এই যে জনগণ নামতে শিখে গেছে, জনগণ কিন্তু এখন আর থামবে না। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক যে অস্থিরতা, ভয়ঙ্কর পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি, সেটার দিকে চোখ রেখেছে বিশ্বের যে যেখানে বসবাস করছে বাঙালিরা। তারা দেশের ভিতরে যারা আছেন তারা তো সবকিছুই অবলোকন করছেন। নতুন করে জাপানের একটি পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশকে এশিয়ার টাইম বোম। তারা শঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে। সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে, কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিভাবে ইউনূস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন, কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন। রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, বুদ্ধিজীবী, বিচারক, তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। কি অবস্থাটা হচ্ছে, সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন। এই রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যে সকল দেশগুলি ইউনেস্কোকে ঘিরে অনেক সময় আসার কথা ভেবেছিল, তাদের এখন সেই ভ্রম ভেঙে গেছে। তারা বুঝতে পেরেছেন ইউনূস নামক এই ব্যক্তি কি। এমনকি তার নোবেল প্রাপ্তির বিষয়টা নিয়েও আলোচনা এসেছে এবং সেখানে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কন্ট্রিবিউশনের কারণে, তার সহায়তার কারণে, যোগ্যতা না থাকা সত্ত্বেও ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সামগ্রিক বিষয়টা সেখানে ফুটে উঠেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে। আরেকটি থিঙ্ক ট্যাঙ্কের আলোচনায় আমরা দেখলাম তারা বলছেন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর তো গ্যারান্টি নেই। মব ভায়োলেন্স, যেটা মানে উচ্ছৃঙ্খলদের সন্ত্রাস, সেই সন্ত্রাসের কাছে এখন কারো আর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে কবরেও নিরাপত্তা নাই। আপনাদের মনে আছে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা, জাসদ নেতা, সাবেক এমপি মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছিল। মঈনুদ্দিন খান বাদল একজন মুসলমান, তার কবরে আগুন দেওয়া হয়েছিল। প্রতিশোধ, প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল। এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করলো যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে, অর্থাৎ কবরের ভিতরে লাশ, লাশের পচে গলে যাওয়া হাড়, সেগুলো এখন আর নিরাপদ না ইউনূস জামানায়। কেউ কেউ বলেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা আমলে মেরে ফেলা হয়েছিল। কেউ কেউ বলছেন যে না, এখন কবরেও কেউ নিরাপদ না, সেখান থেকে লুটপাট করা চলছে, এটা নিয়ে কেউ বিক্রি করতেছে। অর্থাৎ কবরেও কেউ নিরাপদ না। তার সঙ্গে নতুন করে সংযুক্ত হলো রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার কেন্দ্রিক চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা। এখানে যে একটা সহিংসতা হতে পারে, এটা বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ আসছিল। হয়তো ইউনূস বাহিনী
এটাকে গুরুত্ব দেননি, বা যা হবার তাই হোক, মগের মুল্লুক বলা হতো আগে, এখন যেটা মবের মুল্লুক, মবের মুল্লুকে যা হবার হয়ে যাক। তার ডেড বডিটা তুলে বেশ কিছু দূর দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয়, আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে তার উপর পিটাচ্ছে। যারা পিটাচ্ছে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে। তৌহিদি জনতা কি এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যদি তারা মুসলমান হয়ে থাকেন, আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে, তারা বলছেন কে পাপ করেছে কে পুণ্য করেছে এটা বিচারের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তিনি সঠিক বিচার করবেন। কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া, বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদমভাবে সেখানে লাঠি পেটা করা, উল্লসিত হওয়া, নারায়ে তাকবীর স্লোগান দেওয়া, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো, এই পোড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে? অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত, তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে। এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? এটা একটা ধর্মদ্রোহী ঘটনা, এটা ধর্ম অবমাননার ঘটনা। কেউ যদি বাংলাদেশের নাস্তিক হয়, তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না। বাংলাদেশে যদি কি ইসলাম ধর্মাবলম্বী না হয়, সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হয়, তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে, অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে। ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত, এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজে পরিষ্কারভাবে বলেছিলেন, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না, যার যার ধর্ম তাকে পালন করতে দাও। এর যদিও নানা রকম ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন? তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন? রাসূলুল্লাহ সাহাবারা কি করেছিলেন? নিশ্চয়ই না, ইসলামের ইতিহাস তা বলে না। আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ বিভিন্ন মাযহাবকে অনুসরণ করে, কারো নামাজ পড়ার একটা ধরন, আর একজনের আর একটা ধরন, কেউ মুনাজাত করে, কেউ মুনাজাত করে না। এমনকি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবন যাপন করেন। ইরাক একই অবস্থা, অনেক দেশ একই অবস্থা। আমাদের দেশেও যারা আহলে হাদিস, আল সুন্নাত বা আল জামাত বিভিন্ন রকম ভাবে অনুসরণ করেন, যারা পুরানো ঢাকা থেকে হাসান হোসেনের শহীদি দিবসকে ভিন্ন রকম ভাবে পালন করে, যারা বড় বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয়, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরানের মাজার, বাইজিদ বোস্তামীর মাজার, বিভিন্ন ভাবে পরিচিত জায়গা, সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান। তারা তো সেই মাজার জিয়ারত করে তাদের কর্মসূচি শুরু করেন। সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে? নিশ্চয়ই না। মাজার কেন্দ্রিক ধর্ম চর্চা কেউ পছন্দ করেন, কেউ করেন না। এটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমি পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না। আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো? কদিন পূর্বে দিনাজপুরে একটি মাজারে আগুন দেওয়ার ঘটনা থেকে মসজিদে আগুন লাগলো দেখলাম। অতীতে কি এমন ঘটনা ঘটেছে? ঘটেনি। এসব হচ্ছে ইউনূস জামানায়। অর্থাৎ মাজারের ভিতরে নিশ্চয়ই কারো কবর ছিল। দিনাজপুরের ঘটনাটায় আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক এইরকম সহিংসতা হয়েছে। একটা রিপোর্ট এসেছে 50টির ঊর্ধ্বে মাজারে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয়ই যাকে পছন্দ করতেন সেখানে হয়তো তার কবর ছিল, তো সেই কবরকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজবাড়ির ঘটনাটাই নতুন না। এখন কবরেও কেউ নিরাপদ না ইউনূস জামানায়। যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে, পত্রপত্রিকায় সংবাদ আসলো, কোনো প্রোটেকশনের জন্য, প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে, বাংলাদেশে
যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না? তাহলে কি কদিন পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য তাদের যে সৎকার করা হয়, কেউ কেউ তো কবরে সমাহিত করে, হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে, তাহলে কি সেটাকে তুলে পুড়িয়ে দেবেন? খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে? বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে? বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই ইউনূস আমলে। প্রায় 350 আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে। কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে, তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে? না, হয়নি। তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে। বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না? অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সম্প্রদায় বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল। মুক্তিযুদ্ধের মধ্য থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম। সেই রাষ্ট্র কি থাকবে না? এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে? এটা কি আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে? সেভাবেই ইউনূস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই প্রশ্ন আজ সর্বত্র। ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হতে যাচ্ছে। জাপানের পত্রিকায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশকে এখন একটা নরকে, একটা অন্ধকার জগতের, আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনূস জামানায়। লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা, যেখানে কেউই নিরাপদ থাকবেন না। এর পরিণতি কখনো ভালো হয় না। ডক্টর ইউনূস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না। জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন, সবাই যখন রুকুতে যাচ্ছেন, সবাই যখন হাত তুলছেন, তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাতে মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধহয় ভালোভাবে নেই। অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন, যারা কদিন পূর্বে ওয়াজ করে বলতেন ইউনূসের কোনোদিন ক্ষমা হবে না, ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে, ও সুদখোর, ওর জাহান্নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না। সেই ওয়াজ করা ব্যক্তিরা এখন বলছে ইউনূস আমাদের ইমাম। ইউনূসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা। কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইউনূস সেই প্রক্রিয়া আসছেন, আর ইউনূসের বিরোধিতা করা মানে এটা পাপ। এই ভণ্ড হুজুরদের সম্পর্কেও উপলব্ধি করতে হবে মুসলমানদের। এরা কি ইসলামের প্রচারক না এক ভণ্ড ইসলামের অপব্যাখ্যাকারী? বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউই এখন আর নিরাপদে নেই। তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতর থাকা মৃতদেহ হোক। এই হচ্ছে ইউনূস জামানা। অপেক্ষা করুন, এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনূসকে প্রস্তুত হতে হবে। কেউ কিন্তু পাওনা ছাড়া ফেরত যায় না। ন্যাচারাল পানিশমেন্টও কিন্তু স্বাভাবিক গতিতে পেয়ে যান। সে সময়ের জন্য আমাদের হয়তো একটু অপেক্ষা করতে হবে। দেহাবশেষটা বের করেছে, তারপর সেটাকে তারা ক্যারি করে নিয়ে গেছে, তারপরে বেশ আয়োজন করে সেটাকে পুড়িয়েছে। তো এই ঘটনা থেকে অনেক কিছু প্রমাণিত হয়। একটি প্রমাণিত হয় যে আপনার মানে মৃত্যু আপনাকে ইউনূস বাহিনীর হাত থেকে বাঁচাতে পারবে না, এবং আরেকটি প্রমাণ করে যে ধর্ম আজকের বাংলাদেশে প্রকৃত ইসলাম ধর্ম নেই। ইসলাম ধর্ম বিনষ্ট, ইসলাম ধর্ম হুমকির মুখে। এটি আমি সচেতন ভাবেই বলছি। সাধারণত আমি ধর্ম নিয়ে কথা বলি না, ভয় লাগে, কিন্তু আজকে আমার মনে হয়েছে যে তারা ধর্মকে প্রচন্ড ভাবে আবারও অবমাননা করলো, এবং আজকের ঘটনাটি
দেখে আমার মনে হলো যে দেখেন, আল্লাহ মানুষ আমরা বলি যে হায়াত মৌত আল্লাহর হাতে, তো আজকে এই মৃত্যুটা তো আল্লাহর হুকুমে মৃত্যু হয়েছে। সেই ব্যক্তিটির জানাজা হয়েছে, তার দাফন হয়েছে, এবং দাফন হবার পর তারপর তার দেহাবশেষ বের করে এনে তাকে পুড়িয়ে ফেলা, তার মানে ধর্মকে এখানে একদম শতভাগ ধর্মকে অবমাননা করা। আজকের এই ঘটনাটা দেখে মনে হয়েছে যে একটা গোষ্ঠীর কত ঘৃণা, কত প্রতিহিংসা হতে পারে যে কবর খুঁড়ে দেহাবশেষ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে। মানে এরা আজকের এই ঘটনার মধ্যে দিয়ে ধর্ম বলেন, বর্ণ বলেন, জাত বলেন, মানবতা বলেন, সমস্ত কিছুকে তারা আজকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে বাংলাদেশে যে ধর্মটা ছিল মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, সেটিকেও তারা আজকে অবমাননা করে দিল। এবং এই ঘটনার পর অবৈধ অসাংবিধানিক সরকার যদি বলে থাকে যে যে বিবৃতিটা দিয়েছে সেটা আমার কাছে তামাশা মনে হয়েছে। ভিডিওতে খুব সুস্পষ্ট দেখা যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে কাজটি করেছে, এটি 1 মিনিটের ঘটনা নয়। কাজে তারা ধরবে না, এই কবর থেকে লাশ বের করাটা আসলে আমাদেরকে ভয় দেখানো, এবং এটা সত্যি ভয়ের চেয়ে যেটা হয়েছে মানে গা শিউরে উঠেছে আসলে, যে একজন মানুষ মানে মৃত্যু এদের হাত থেকে, মানে মৃত্যু আপনাকে এই ইউনুস বাহিনীর হাত থেকে বাঁচাতে পারবে না। এর চেয়ে আর কিছু মানে পৃথিবীর ইতিহাসে বোধহয় নির্মম আরেকটি ঘটনা ঘটে গেল, মসজিদ মন্দির মাজার সবকিছু ভাঙা শেষ, কবরের ঘটনাটি এটি দ্বিতীয় ঘটনা। আমাদের মনে হয় কিছু বলার নেই আর। গাজা মোহাম্মদ নাহিদ নামে একজন লিখেছেন, গাজায় ইহুদিরা পর্যন্ত কাজ করেন না, পৃথিবীতে এরকম নজির কিন্তু নেই যে মসজিদ জ্বালিয়ে দেয়, মন্দির জ্বালিয়ে দেয়, মাজার জ্বালিয়ে দেয়, কবর খুঁড়ে দেহাবশেষ বের করে, এরকম ঘটনা পৃথিবীতে নেই। আমাদের দেশে ঘটেছে, এবং এটা একদম শতভাগ ধর্মকে অবমাননা করা হয়েছে, শতভাগ। এবং তারা তো খুব কথায় কথায় ধর্ম অবমাননার জন্য অমুককে তমুককে মেরে ফেলে, শাস্তি দেয়। তো আজকে এই মানুষগুলো যে ধর্মকে অবমাননা করলো, মানবতাকে অবমাননা করলো, সভ্যতাকে অবমাননা করলো, এর শাস্তি কি হবে? এবং এটি যেহেতু প্রথম ঘটেনি, তাই আমি মনে করি যে এর সম্পূর্ণ দায়ভার হচ্ছে ইউনূস প্রশাসনের, কারণ এটি আমরা আজকে প্রথম দেখছি না, এর আগেও ঘটেছে। আমাদের না এই অঞ্চলে আমরা যারা বাঙালি মুসলমানদের ইতিহাস হচ্ছে, আমাদের এখানে হযরত শাহজালালের নেতৃত্বে একটা দল এসেছিল, তারা এখানে ইসলাম প্রচার করেছে, তাদের মাজারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো বাংলাদেশের নানা জায়গায়। এই সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক মাজারগুলা ধ্বংস করা হয়েছে, এবং যারা ধ্বংস করেছে তারা ঘোষণা দিয়ে ধ্বংস করেছে, এবং ইউনূসের সমর্থক জামাত ইসলামের লোকেরা, কিন্তু কোনোদিন কোনো জায়গায় কোনো প্রতিকার মেলে। আজকের ঘটনাটা শুক্রবার জুম্মার নামাজের পরে তারা ঘোষণা দিয়ে, প্রস্তুতি দিয়ে এই ঘটনাটা ঘটলো, এবং সরকার দিব্যি একটা বিবৃতি দিল। সরকার এইভাবে কোনো কাজ না করে বিবৃতি দেয়, আমরা কোনোদিন দেখিনি। বড় দুর্ভাগ্য। এই বিচার দুঃখ প্রকাশ করে না, এবং সে বলেছে সে জীবিত এবং মৃত মানুষের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। পুড়িয়ে ফেলেছে একটা মানুষের লাশ, সে বলছে বদ্ধপরিকর। আমরা কি বলবো, পুরো স্বপ্নের একটা দেশ, বড় ভালোবাসার একটা দেশ, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা দেশ, এবং সেই দেশটা এত মানুষের সংগ্রামের দেশ। সব ধর্মের মানুষ মিলেমিশে আমরা থাকবো, এবং স্বপ্নটা যে কিরকম বিধ্বস্ত এখন, এবং সামনের দিনগুলোতে কি আসবে তা মানুষ চিন্তা করতে পারে না। দেখেন, এই যে বয়সের ছেলেরা এবং যারা ওখানে ছিল, সবার যে অনেক বয়স তা কিন্তু না। 1 বছর আগেও আমাদের ছেলেরা গণিত অলিম্পিয়াডে যাচ্ছে, ডিবেটিং এ যাচ্ছে,
এবং তারা রোবট তৈরি করছে, নানান সায়েন্স ফিকশন নিয়ে কাজ করছে, এবং সারা পৃথিবীতে আমাদের তরুণরা বাংলাদেশের পতাকাকে খুব উজ্জ্বলতার সাথে তারা তাদের স্বাক্ষর রেখেছে। সব জায়গায় বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ছিল। আমরা একটা শুধু যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ, তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের শিল্পী, কলা কুশলী, আমাদের স্পোর্টসের ক্ষেত্রে বলেন, আমাদের তরুণরা নানান জায়গায় তারা কিন্তু ভীষণ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল। এত এত মানে গর্বিত ছিলাম, আমরা গর্ববোধ করতাম যে আমাদের তরুণরা এমন দিকে যাচ্ছে, মানে দিকে দিকে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের সুনাম। তো আজকে দিকে দিকে বাংলাদেশের যে দুর্নামটা ছড়িয়ে পড়ছে, এই যে ছেলেরা আজকে বিপথে গেছে, যে কাজগুলো করছে, আজ থেকে 20-30 বছর পর এই ছেলেদের নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পাবে না। এদের পরবর্তী প্রজন্ম এদেরকে দায়ভার থেকে কখনোই এরা নিষ্কৃতি পাবে না। এবং আপনি নিশ্চিত থাকেন, এই ঘটনাগুলো যারা নীরবে নিভৃতে ঘটাচ্ছে, যারা পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, এবং রাষ্ট্র তো সরাসরি করছে, রাষ্ট্র সরাসরি পৃষ্ঠপোষকতা করছে, শুনতে যতই খারাপ লাগুক এর বিচার কিন্তু তারা পাবে। একদিন নাকি বিচারটা হবে। একজন নাগরিক তার প্রতিক্রিয়া লিখেছে কি বিভৎস ইসলাম এদের, কোন ইসলাম শান্তির আর কোন রাজনীতি দেশের জনগণের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য, এটা না ভুল দোকানের সাবস্ক্রাইবার হলে ইত্যাদি ইত্যাদি। মানুষের ক্রোধ, মানুষের অসহায়ত্ব তারা প্রকাশ করছেন, লিখছেন। এবং কারণ এই যুগের কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই ভিডিও ক্লিপিং গুলো সবাই দেখতে পাচ্ছেন। ভিডিও ক্লিপিং না দেখলে যেটা কত বড় বিভৎস, এটা হতে তারা ভাবতে পারতেন না। রোকেয়া বলছে আরেকটা আগুনের কথা বলি, জাতীয় পার্টির অফিস আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে রোকেয়া বলছে আজকে যে খুব বড় একটা মিছিল বেরিয়েছে ঢাকায়, মিছিলের আলোচনা থেকে নজরটা অন্যদিকে সরানোর জন্য এই আগুন কিনা। অবশ্যই আজকে তো ঢাকা শহর আজকে মিছিলের নগরী ছিল। ঢাকা শহর মিছিলে ভরপুর ছিল, এবং সেই মিছিল অতর্কিতে লুকিয়ে লুকিয়ে মিছিল নয়, হঠাৎ করে 5-6 জনের মিছিল নয়, একদম বেশ হাজারেরও বেশি মানুষজন মিলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং অনেকগুলো মিছিল হয়েছে, একাধিক মিছিল হয়েছে। তো সেই মিছিলে তারা আতঙ্ক বোধ করেছে। সেই মিছিলে যে জাগরণ তৈরি হয়েছে জনসাধারণের মাঝখানে, সেটাকে যাতে মানুষের মধ্যে আর বৃদ্ধি না পায়, সাধারণ জনতারা কিন্তু মিছিলের মধ্যে ঢুকে যায়। এখন ধানমন্ডিতে এর আগে যখন মিছিল হয়েছিল অল্প কজন ছিল রাজনৈতিক কর্মী, কিন্তু সাধারণ মানুষরা তার সাথে সম্পৃক্ত হয়েছিল। তো এখন যেহেতু সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে, মিছিল বাড়ছে, মিছিলের সংখ্যা বাড়ছে, জায়গা বাড়ছে, সেজন্য এরা ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা যেটা করেছে, পাল্টা ভয় দেখাচ্ছে আমাদেরকে, পাল্টা ভয় দেখিয়ে আমরা যেন চুপসে যাই সে কাজটা করবার চেষ্টা করেছে। এবং একইভাবে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করা, যে দেখো আমরা কত ক্ষমতাধর, আমরা পার্টি অফিস পুড়িয়ে দিতে পারি, আমরা এরকম কবর থেকেও লাশ তুলে ফেলতে পারি। মানে তাদের বোঝানোর ধরনটা হচ্ছে এরকম। কিন্তু আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই বাড়ি ভাই, এই যে কবর ভেঙে তারা মানুষকে বের করে নিয়ে এসে সেই মানুষের প্রতি তাদের কত ক্ষোভ রাগ আমরা জানি না, সেটা প্রকাশ করেছে। কিন্তু জনগণের যে রাগ, জনগণের যে ক্ষোভ, জনগণের যে প্রতিরোধ, এবং জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নামা শুরু করেছে, এটিকে ইউনূস বাহিনী থামাতে পারবে। আজকে জাতীয় পার্টি সহ আমার ধারণা আরো অনেক অফিসেই আগুন দেয়া তারা শুরু করবে, কারণ আওয়ামী লীগের সাথে যাদের এর আগে সম্পর্ক ছিল, সেই জায়গাগুলো, সেই দলগুলোর সাথে যাতে নির্বাচনে যেতে না পারে, তার সেখানে যদি আওয়ামী লীগের সমর্থন থাকে, সেই ভয় থেকেও সেই দলগুলোকে তারা হুমকি ধামকি দেয়া, জাতীয় পার্টির অফিসে আগুন দেয়া, এর সবই হচ্ছে মানুষকে আবারও একটা ধমক দেয়া যে তোমরা থেমে যাও। কিন্তু আমি আপনাকে স্পষ্ট করে বলি, আগুন যখন লেগে যায় তখন অত সহজে আগুন
থামে না। একটা বাড়িতে আগুন যদি লেগে যায়, আগুনটা থামানো যায়। আপনি তো দেশের বাইরে থাকেন, আমরা প্রায় দেখি অস্ট্রেলিয়ায়, তারপর আমরা ক্যালিফোর্নিয়ায় দেখেছি যে যখন আগুন লেগেছে সে আগুন কিন্তু সহজে থামানো যায়নি, মানে মানে পুরো অঞ্চল পুরে ছাই হয়ে গেছে। তো বাংলাদেশে যে আগুন লেগেছে এখন, সেই আগুন, সেই বারুদ এভাবে থামবে না। কারণ আমরা তো মরতে শিখে গেছি। আমরা যখন জেনে গেছি, তিনি আমাদেরকে, অবৈধ অসাংবিধানিক সরকার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমরা বেঁচে থাকলেও বিপদ, তোমরা মৃত্যুবরণ করলেও তোমাদেরকে আমরা কবরে শান্তি দিব না। তিনি তার সমস্ত দৌরাত্ম্য কত দূর যেতে পারে, নামতে পারে দেখানো শেষ। এখন ভয় তো তাহলে শেষ, আমি বেঁচে থাকলেও মরবো, আমি মৃত্যুবরণ করলেও আমি মরবো। তো মানুষ তো একবার মরে, ইউনূস হয়তো 3 বার মারতে পারে একটা মানুষকে, কিন্তু মানুষ তো আসলে একবার মরে। তো আমরা যেহেতু একবার মরতে শিখে গেছি, একবার মৃত্যু দেখে ফেলেছি, এখন উনি কতজনকে মারবে? মিছিল বড় হবে, মিছিল থামবে না। এবং এই যে জনগণ নামতে শিখে গেছে, জনগণ কিন্তু এখন আর থামবে না। জাতীয় পার্টি এই যে জাতীয় ভাঙতে ভাঙতে একটা দল, কিন্তু মানে যে খণ্ডের জাতীয় মূলধারা এটা মূলত, সেই অংশে কিন্তু প্রধান নেতাদের খুব বেশি নাই। কিন্তু এখান থেকে তারা চলে গিয়েছেন, তারা একটা গ্রুপ করেছেন এবং তারা নাকি ডিজিএফআই মাধ্যমে বিরোধী দল হবে এমন কথাবার্তা শোনা যাচ্ছে। আর যে দলটা, যে খণ্ডটা যে কাদের নেতৃত্বে, খুব ছোট একটা খণ্ড, সেটাকে কিন্তু আগুন দিয়ে বারবার হামলা করে এটাকে কিন্তু তারা আবার মূলধারা বানিয়ে দিয়েছে। এটাকে মূলধারা তারা প্রতিষ্ঠিত করে ফেলছে। এবং তার অফিসের সামনে জাতীয় পার্টির মহাসচিব পাটোয়ারি তার বক্তৃতায় বলছিলেন, আইনটা উল্লেখ করে বলছিলেন, সন্ত্রাসী দল কিন্তু এখন এইটা, যারা একটা দলের অফিসে আগুন দেয়, হামলা করে আগুন দেয়, এই দলটা, তিনি ওই দলটা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। যদি আমরা জানি ইউনূস এটা করবেন না, কারণ এই দলটা হচ্ছে তাদের পক্ষের দল। মিছিলের একটা গল্প বলি আজকে, যে ঢাকার বড় মিছিলটা আছে, এই মিছিলটা এমন একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের সাথে মিছিলের লোকজনের। আমাকে কালকে রাত থেকে বলছিলেন যে কালকে আমাদের এই অফিসে আমাকে বলছিলেন। তো এটা কিন্তু প্রথম ছিল হাতিরঝিল এলাকার কোথা থেকে বেরোনোর কথা ছিল, পরে তাদের স্থানটা চেঞ্জ করা হয়েছে। একটা ছেলে কি করেছে, সে মিছিলে যাওয়ার আগে শেখ হাসিনাকে ফোন করেছে, সেটা লিখেছে, লিখেছে আপা, বলছে আপা দোয়া করবেন শেষ রক্তবিন্দু দিয়ে যেন যুদ্ধ করতে পারে মিছিলে যাওয়ার আগে। তার আপা উত্তর দিয়েছেন, সাবধানে দায়িত্ব, আর রক্ত দিতে হবে না, ধৈর্য ধরো, অনেক রক্ত দিয়েছি আমরা, আমার দোয়া তোমার সাথে থাকবে, সকলকে নিয়ে কাজ করে যাও। এই যে সম্পর্ক গ্রাসরুট লেভেলের, কোনো বড় নেতা না, কেউ না, গ্রাসরুট লেভেলের এই মানুষগুলোর সম্পর্কের মাধ্যমে এই একজন নেত্রী পুরা দলটাকে কিন্তু ঘুরে দাঁড়ানোর নজিরবিহীন একটা ঘটনা। কিন্তু এটা আমরা কিন্তু বাংলাদেশ কখনো দেখিনি। ক্ষমতা থেকে যখন একজন মানুষ ক্ষমতা হারায়, সে বিপর্যস্ত হয়। এই মানুষটাকে আমরা সেই প্রথম দিন থেকে দেখছি বিপর্যস্ত না। প্রাইম মিনিস্টার ছিলেন 24/7, এখন নেত্রী হিসেবে 24/7। আপনি আরো ভালো জানেন সেটা। দেখেন, বঙ্গবন্ধু যুক্তফ্রন্টের নির্বাচনের আগে সাইকেলে করে, নৌকায় করে, পায়ে হেঁটে, বাসে করে তিনি কিন্তু গ্রামে গঞ্জে গিয়েছেন, মানুষের কাছে পৌঁছেছেন। এবং বঙ্গবন্ধু বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে জনগণের কাছে এমন ভাবে পৌঁছে গিয়েছিলেন যে উনি কিন্তু ওই শেখ মুজিব, বঙ্গবন্ধু, মানে জনগণের নিজের মানুষ, পরিবারের মানুষ হয়ে গিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর কন্যা 17ই মে 1981 সালে যখন বাংলাদেশে এসেছিলেন,
তিনি একটি একটি কথা উচ্চারণ করেছিলেন যে আমি সব হারিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি, এবং তিনি ফিরে এসেছেন আমাদের জন্যে, বাংলাদেশের জন্যে, এবং তিনি কিন্তু তার কথা রেখেছেন। তিনি কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দলীয় নেত্রী হিসেবে, যখন যেখানে ছিলেন তিনি সেই 24 ঘন্টায় কাজ করেছেন। এবং এখন এরকম একটি সময়ে তিনি কোনো ইউনিয়ন ওয়ার্ড বাদ নেই যে কোনো কর্মীর সাথে তিনি কথা বলছেন না, উত্তর দিচ্ছেন না, কথার সেই খোঁজ খবর নিচ্ছেন না। এমন অনেক খোঁজ খবর তিনি নেন যে খোঁজ খবরের হয়তো ওনার মতো মানসিক অবস্থায় বা ওনার মতো ব্যস্ত মানুষের পক্ষে নেওয়ার কথা না, কিন্তু তিনি নেন। এবং এটাই হচ্ছে বঙ্গবন্ধু কন্যা। এবং এই জন্যই তাকে বলা হয় তিনি মানবতার মা। এই জন্যই কিন্তু তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীদের একজন। এমনি এমনি তো ওনাকে এটা করা হয়নি। আর কেন আজকে আওয়ামী লীগের জন্য মানুষ কাঁদে, কেন বঙ্গবন্ধু কন্যার কথা বারবার বলে? কারণ আপনি ঘর থেকে যখন বেরোবেন, ঘর থেকে বেরোনো লাগবে না, আপনি যখন ঘরে বসে আছেন আপনার হাতের ফোনটিও তো আপার দেয়া। আপনি যে নেটওয়ার্কটাতে কথা বলছেন, ডিজিটাল নেটওয়ার্ক, সেটা তো আপারই দেয়া। প্রতিটি জিনিস, প্রতিটি উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রে জীবনের, আমাদের 24 ঘন্টার জীবনে যা কিছু সব কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাথে জড়িয়ে আছে। তাকে তো চাইলেও আমি হয়তো আমি আজকে তার কথা বলবো না, এরকম অনেক মানুষ আছে, কিন্তু অস্বীকার তো করতে পারবে না বঙ্গবন্ধু কন্যাকে, যে ঠিক আছে আমি ওনাকে পছন্দ করি না, কিন্তু উনার যা কিছু এই বাংলাদেশের জন্য করা, উন্নয়ন থেকে শুরু করে, বা একজন নারী হিসেবে আমি যতখানি ক্ষমতায়িত হয়েছি, নারী হিসেবে আমার যে মর্যাদাটা উনি প্রতিষ্ঠিত করে গেছেন, সবার আগে মায়ের নামটি উনি প্রতিষ্ঠা করে গেছেন। পাসপোর্টে, এনআইডিতে, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে মায়ের নাম জিজ্ঞেস করা হয়। এই যে সম্মান করা, আমি এটা তো বঙ্গবন্ধু কন্যাকে তো আপনি অস্বীকার করে ভুলে যেতে পারবেন না। তিনি এমন করে হৃদয়ের মধ্যে ঢুকে গেছেন। এখন চক্রান্তকারীরা চক্রান্ত করেছে, সেটা সাময়িক। এই চক্রান্ত বেশি দিন আর থাকবে না। আজকে সবাই তার কথা বলছেন, তার ফিরবার অপেক্ষা করছেন। এই যে ছেলেটি আপাকে বলেছেন এবং আপা যা তার উত্তর দিয়েছে, কজন নেতা পারেন উত্তর দিতে? সবাই পারে না। প্রত্যেকটা ফোনের রিপ্লাই দেয়া একজন প্রধানমন্ত্রীর, একজন দলের সভানেত্রীর পক্ষে সম্ভব না। এই অসম্ভব কাজটিকে তিনি সম্ভব করেছেন। এই জন্যই তিনি বঙ্গবন্ধু কন্যা, এই জন্যই তার কথা সবাই বলে শেখের বেটি। এবং আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা এরকম বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যার সময়কালকে আমরা পেয়েছি। আজকে একজন ভারতীয় সাংবাদিককে ফোন করেছিলাম, আমি ফোন করে জানলাম উনি কিন্তু বাংলাদেশে, উনি বাংলাদেশে এসছেন রিপোর্ট করতে। আমাকে তিনি বললেন আপনি কবে এসছেন জানেন না, এয়ারপোর্ট থেকে বেরিয়ে যে এত দ্রুত হোটেলে পৌঁছে গেলাম, এত চমৎকার সব ব্যবস্থা হয়ে গেছে, এটা সে কল্পনা করতে পারেনি। যে এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, নানা ব্যবস্থাপনা গুলা মানুষ এখন এনজয় করছে আর তার কথাই বলছে। এর জন্যই সবাই অপেক্ষায় আছে তিনি আবার কবে আসবেন। রোকেয়া প্রাচী, আপনাকে অনেক ধন্যবাদ। না, আমি একটা কথা একটু বলতে চাই, একটু কয়েকটা মিনিট নিতে চাই। সেটি হচ্ছে যে আজকের রাষ্ট্রে আমরা ধরেন কবরের দৃশ্য দেখলাম, জাতীয় পার্টির অফিস দেখলাম, কিন্তু আরো একটি ঘটনা আছে। সেটি হচ্ছে একটি রাষ্ট্র কোনোদিন কোনোভাবে কিন্তু একটি রাজনৈতিক দলকে বিদেশে সুপারিশ করে পাঠাতে পারে না। আজকে ইউনূস প্রশাসন, এই সরকার জামাত ইসলামের কিছু নেতাকে কানাডাতে রেকমেন্ডেশন দিয়ে পাঠাচ্ছে। এটি কি রাষ্ট্রের প্রটোকলের মধ্যে পড়ে? যে রাজনৈতিক দল সন্ত্রাস করে, সেই সন্ত্রাসী রাজনৈতিক দল, সেই জঙ্গি রাজনৈতিক দল, সেই দলের 4 জন সদস্যকে ইউনূস প্রশাসন চিঠি দিয়ে কানাডাতে পাঠাচ্ছে। কারণটা হচ্ছে, আমি আজকে লিখেছি রোকেয়া প্রাচী, আসলে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। এটা তাদের সরকার, এটা জঙ্গিদের সরকার। 5ই আগস্ট যে সেনাবাহিনীর নেতৃত্বে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে এখানে, সেই দিনই সেনাবাহিনী প্রধান
রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ করতে গিয়ে প্রথম এই দলটা জামাতে আমির বলেছে। তা আমাদের জনগণকে আজকে সচেতন হতে হবে, জনগণকে আজকে এই জায়গা থেকে জনগণকে ঘুরে দাঁড়াতে হবে, যারা এখনো তাদের ভুল বুঝতে পারেনি। এটা তাদের জন্য লাস্ট ওয়ার্নিং।